হচ্ছে আষাঢ় মাস। গতকাল বর্ধমান শহরে হকার উচ্ছেদ হয়েছে এবং জল থই থই পরিস্থিতি, যে সমস্ত দোকানদার ছিল সেগুলো জলমগ্ন পরিস্থিতি, মানে বৃষ্টি স্নাত দুপুরের কালকে সেই জল কার্যত হকারদের যে সমস্ত দোকান সেগুলো কার্যত কদমাক্ত হয়েছে। 24শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নবান্নের সভাঘরে বলেছিলেন যে হকার উচ্ছেদ করতে হবে, পুলিশকে অ্যাকশান নিতে হবে। তারপরে 27শে জুন তিনি বলেন 1 মাস রিল্যাক্সেশন, কিন্তু কার্যত বুলডোজার চললো, সারা বাংলা জুড়ে তোলপাড় হলো এবং শাসক দলের মুখ পুড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কলকাতা তোলপাড়, বর্ধমান তোলপাড়, বোলপুর তোলপাড়, সর্বত্র তোলপাড়। এটা কি সত্যি কাঙ্ক্ষিত ছিল? এটা কি সত্যি অনভিপ্রেত ছিল? এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে বামপন্থীরা, করতে পারে। তারা জানে হকার উচ্ছেদের ক্ষেত্রে যে কত অসুবিধা, কত অর্থনৈতিকভাবে, এবং এই হকার বসানোর ক্ষেত্রেও বামপন্থীরা বলতে পারবে তাদের ব্যাখ্যাটা। আমার সঙ্গে রয়েছে দীপঙ্কর দে, পূর্ব বর্ধমান জেলার সিটুট জেলা কমিটির সদস্য। আপনাকে স্বাগত, নমস্কার। আপনি বহুবার আমার সঙ্গে তো আপনার মুখোমুখি হয়েছে বিভিন্ন ইস্যুতে, উত্তপ্ত পরিস্থিতি হয়েছে আপনার সঙ্গে। আপনি আমাকে বলুন, যে ঘটনাটা ঘটলো বৃষ্টি স্নাত দুপুরেই কালো ঘটেছে। বৃষ্টি স্নাত দুপুরে গা ভেজাতে ভালো লাগে, যদিও আজকেও সকাল থেকে মেঘের ভার ছিল, কিন্তু কালকে যেভাবে হকার উচ্ছেদ হলো আপনার বিগ বাজারের সামনে, আজকে কার্যত বন্ধ হয়ে গেল। কালকে দরকারি বা কী ছিল, আজকে বন্ধই বা কেন হলো, কী বলবেন? এইটাই তো আমারও প্রশ্ন, যে 24শে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো, তারপর এ রাজ্যের মানুষ বুলডোজার রাজ দেখলো গোটা পশ্চিমবাংলায়। সল্টলেকে দেখেছে, ধর্মতলায় দেখেছে, ভবানীপুরে দেখেছে, আরও বিভিন্ন জায়গায়, রামপুরহাটে দেখেছে, বিভিন্ন জেলায় জেলায় দেখেছে। তো কিছুটা স্বস্তি ছিল, হয়তো বর্ধমানে বুলডোজার রাজ হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো উত্তরপ্রদেশের যোগী রাজ্যের বুলডোজার নিয়ে নানান গালমন্দ করতেন, তির্যকভাবে বংরক্তি করতেন, যেটা ঠিক না, হতে পারে না। কিন্তু এই বুলডোজার শুধু বিল্ডিং ভাঙার জন্য নামেনি, এই বুলডোজার কার্যত ওই যে মানুষগুলোকে কাল দেখেছেন আপনারা ওই বিগ বাজার চত্বরে, জেলখানা মোড়ে হাউমাউ করে কাঁদছে একজন দোকানদার, তার পরিবার কাঁদছে। বুলডোজারটাকে থামান, জেসিবিটাকে থামান, এইটা করবেন না। তাদের সেই কান্নাকে কার্যত পেছনে ফেলে দিয়ে পুলিশকে সাথে নিয়ে, এসডিওকে সাথে নিয়ে, লোকাল পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে যাচ্ছে তাইভাবে ভাঙচুর হলো। কেন হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তো 27 তারিখ বলেছিল যে আমার 1 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করছি। তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 1 মাসের বিরতি, 1 মাস হবে না। অথচ সেই রাজ্যের রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্ধমান পৌরসভার চেয়ারম্যান কোন ক্ষমতা বলে 1 তারিখে আবার বুলডোজার রাজ চালিয়ে যাচ্ছে, বুলডোজার নামাচ্ছে? চেয়ারম্যান বলছেন, চেয়ারম্যান কাউন্সিলর, বিধায়ক, মেম্বার অফ পার্লামেন্ট যিনিও দিল্লিতে আছে, তারা কি জানেন না বলছেন আপনি? সবারই তো দায়, আমি তো এই কথাটাই বলছি। লোকাল পৌর প্রশাসন, লোকাল জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল যিনি এমএলএ রয়েছেন, প্রত্যেকের দায় এবং দায়িত্ব ওই হকার বন্ধুদের, হকার ভাইদের রুটি রুজিকে সংরক্ষিত রাখা, যাতে তাদের পেটে লাথি না পড়ে। কেন তাদের পেটে লাথি মারা হলো? আজকে নানান কথা বলছে, নানান জন নানান ব্যাখ্যা দিচ্ছে, কেউ নানান শব্দ ব্যবহার করছে, এগুলো আমার শব্দ না। কেউ বলছে বেআইনি, কেউ বলছে ঠিক আছে, তাদের মতো করে। বেআইনি হোক, ঠিক আছে না, ঠিক আছে না, ঠিক হোক, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমি বলবো এই দায় প্রশাসনের, সরকারের। যে মানুষগুলো কয়েক বছর ধরে বর্ধমান শহরে ব্যবসা করছে, বিক্রি বাট্টা করছে, তাদের ইনকাম থেকে তাদের পরিবার চলছে, হঠাৎ করে যদি এইভাবে দোকানগুলোকে ভাঙচুর করে দেওয়া হয়, তার পেটের ভাত কোথায় যাবে? তার সন্তানদের প্রতিপালনের টাকা কোথা থেকে রোজগার করবে? তার পড়াশোনা কিভাবে চলবে? তার অন্যান্য খরচপাতি যা আছে জীবন চালানোর জন্য, ওষুধপত্র, সেগুলো কোথা থেকে আসবে? এর উত্তর বা ব্যাখ্যা কে দেবে? এই প্রশ্ন আমাদের। আপনি জ্বলন্ত আগুনের মতো যেভাবে স্প্রিয়া ছড়াচ্ছেন, আপনারা ফুটপাতে হকার বসেছেন বাম জমানায় 34 বছর, এর রহস্য করতে পারেন না। আমি আপনাকে তপন মুখোপাধ্যায়ের বিখ্যাত কবিতা কয়েকটা লাইন পড়ি, আপনার ভালো লাগবে। উনি বলছেন, ফুটপাতে তোলাবাজি, ফুটপাতে মেলা, ডালা পিছু ফুটপাতে কাটমানি খেলা, পথচারী মাঝপথে ঝুঁকির সফর, ফুটপাতে রমরমা ব্যবসা বহর। আচ্ছা, খুব ভালো, ভালো লাগলো। আপনি বলুন আমাকে, যে 34 বছর লেফট ক্ষমতায় ছিল, আমি যাবো না, সানসাইনে যাবো না, চিন্তা নেই। আপনারা বর্ধমান শহরকেও মোটামুটি হকার বসিয়েছেন, ডালা বসিয়েছেন, টালা বসিয়েছেন, কাটমানি সে সময় বিভিন্নভাবে হয়েছে কিনা আপনি বলতে পারবেন। এখন আপনারা চিৎকার করছেন যে তৃণমূল কংগ্রেসের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এখন আপনাদের বুক পাড়া কান্না শুরু হয়েছে, কেন?
একটু আপনি বর্ধমান শহরের আনাচে কানাচে গলিতে যান, এটা আমার কথা না, আমি আজকেও শুনছিলাম, আমি জায়গার নাম বলবো না, মিডিয়ার সামনে স্বাভাবিকভাবেই যা পরিস্থিতি চলছে দেখবেন, বলছে যে উত্তরপ্রদেশে বুলডোজার যোগীকে শিক্ষা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে চালাতে থাকে, কাল কি ঘটবে মমতা ব্যানার্জিও জানবে, এটা আমার কথা না। যান আপনি সেই পরিবারগুলোর কাছে, সেই দোকানদারদের কাছে, তারা এই কথা বলছে। বাম কি করেছে তাকে জাস্টিফাই করার জন্য আজকে বর্ধমান শহরের এই বিগবাজার চত্বর 100 থেকে 150 দোকান যেভাবে ভাঙচুর হয়েছে তার ক্লারিফিকেশন হয় না। কেন হয় না জানেন? আজকে কারা বসিয়েছে, কেন বসিয়েছে, আমি তো সেদিকে যাচ্ছি না। কারা তোলাবাজি করে, কারা মান্থলি মাসোহারা নেয়, যেটাকে বলা হয় তোলাবাজি, আপনি বলছেন, দেখাতে পারবেন আপনি? আমাদের কথা না। আজকে আপনি খবর নিন, যারা ব্যবসা করছে তারাই উত্তর দেবে আপনাদের। এবং এটাও আপনি দেখবেন যে কারা বা রাতের বেলা কোথায় গোপন কি মিটিং করছে, সেটাও আপনি দেখবেন। কিন্তু প্রশ্ন সেইটা না, প্রশ্ন হচ্ছে এই যে আপনি বললেন না আমরা কি করেছি, একমাত্র আমরা বামেরা, জেনে রেখে দিন, আমাদের সংখ্যা যাই থাক বা না থাক পার্লামেন্টে, একমাত্র আমরা গোটা ভারতবর্ষের মধ্যে এই রাস্তায় যারা হকারি করে তাদের জন্য আইন তৈরি করার জন্য লড়েছি। এবং আমাদের আন্দোলন পরে আন্দোলনের ফলে 2014 সালে, আমি এখনো বলছি 2014 সালে দি স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট যেটা তৈরি হয়েছিল, এবং সম্ভবত 4 মার্চ রাষ্ট্রপতি ছিলেন তৎকালীন প্রণব মুখার্জি, তিনি সই করেছিলেন। এবং 5 তারিখ থেকে 2014-তে ইউপিএ 2 গভর্নমেন্ট, আমি আবার বলছি, জম্মু কাশ্মীর বাদ দিয়ে প্রতিটা রাজ্যে সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল। তাহলে 2014 থেকে আজকে 2024, মমতা ব্যানার্জির দায়িত্ব ছিল তার রুলস তৈরি করা, বিধি তৈরি করা, করেছে নাকি? একজন জিজ্ঞাসা করুন পশ্চিমবাংলার আমলাকে, মন্ত্রীকে, লোকাল যারা নেতা আছে তাদের জিজ্ঞাসা করুন, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন যে স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 তার বিধি কি, আপনারা জানেন এই আইন কি? তাদের মাথাতেই নেই এইরকম একটা আইন আছে। যদি সেই আইনকে ইমপ্লিমেন্টেশন করতো, কার্যকরী করতো, আজকে এই সমস্যা হতো না। 2014 সালের প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতির সময় স্ট্রিট অ্যান্ড ভেন্ডার অ্যাক্ট হয়েছে, বেশ, তার আগে হয়নি। আপনারা বড় বিল্ডিংয়ের সামনে যে ফুটপাতে যে ফলের দোকানগুলো, আপনাদের আমলে হয়েছে, অস্বীকার করতে পারেন না আপনি। গোটা শহর জুড়ে যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে দখলদারি হয়েছে, এটা আপনারা অস্বীকার করতে পারেন না। যাই হোক, আপনাকে মাঝে থামিয়ে বলি যে ফুটপাতে স্তনপান, ফুটপাতে স্নান, ফুটপাতে যৌবন করে আনচান, এই যৌবন তো আপনারাও কেড়েছেন। এবং আপনাদের ওই কয়েনের শিক্ষাতে তৃণমূলও কিন্তু শিক্ষাটা ঘষেছে। তাই ইউ ক্যানট অ্যাভয়েড দ্য সিচুয়েশন। আমাদের কোন নেতা 1,50,000 নিয়ে হকার বসিয়েছে দেখাতে পারবে? আমাদের কোন নেতা? দর কম ছিল, টাকার দর কম ছিল না, এইটা কোনো জাস্টিফাই না। আপনি বারবার বলছেন 11 সালে সরকার পরিবর্তন হয়েছে, আমাদের খারাপ নেগেটিভিটি যা ছিল, মানুষ আমাদের ভোট দেয়নি, সরে গেছে, একদম ঠিক, একদম ঠিক, আমি তো বলছি তো, ঠিকই তো। কিন্তু আমি আবার রিপিট করছি, 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হয়েছে, 14 সালে 2014 সেকেন্ড ইউপিএ সরকার, পার্লামেন্টে আমরা আন্দোলন করছি, আইন তৈরি হচ্ছে। তাহলে 14 থেকে 24, 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যদি সদিচ্ছা থাকতো, এই আইনের বিধি তৈরি করতে হচ্ছে। এবং জেনে রেখে দিন, এবং দম্ভের সাথে 2018-তে একটা ওরা বিধি তৈরি করেছিল, যেটা 2020-তে আমরা হাইকোর্টে গিয়েছিলাম বলে হাইকোর্ট পর্যন্ত সেই বিধিকে বর্জন করিয়েছিল, সেই বিধি ভুল ছিল বলছে কেন্দ্রীয় আইনের সাথে। হ্যাঁ, 2020। এবার আসুন আপনি আমাকে, তাহলে আজকে 2024, তাহলে আজকে আমরা বলছি এই আইন তৈরি, এই আইন যদি তৈরি হতো না, তাহলে আজকে দেখবেন এই যে নানান বিতর্ক হচ্ছে না, কথা আসছে না, কোথায় কি দখল করে বসে আছে, এইসব হতো না। একটা পলিসি আছে সুষ্ঠুভাবে, যাতে নাগরিক পরিষেবা বিঘ্নিত নয়। আমি আবার রিপিট করছি, যাতে বর্ধমান শহরে নাগরিক পরিষেবা বিঘ্ন না হয়ে এই হকার বন্ধুরা তাদের রুটি রুজি সংস্থান করতে পারে, তার জন্য দরকার ছিল শহরে ভেন্ডিং কমিটি, যেটাকে বলে টাউন ভেন্ডিং কমিটি। সেই কমিটিতে কারা থাকবে? এই হকারদের প্রতিনিধি থাকবে, প্রশাসনের প্রতিনিধি থাকবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেছেন, দেখবেন নবান্নে প্রেস মিট করে, যে কি হয়েছে, তোলা তুলবেন না, চাঁদা তুলবেন না নেতারা। এই নেতা কারা? আমরা যে ইউনিয়ন করি, আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা তোলা তুলি না, আমরা টাকা নিই না, আমরা এই দাবি করি যে ভেন্ডিং কমিটিটা গঠন করো। আপনারা কি করেন, আপনারা কি করেছেন? আমরা করেছি তো, এইগুলোই তো বলছি। আপনারা ওরা তোলা তুলতে বারণ করেছে, তুলছে, আপনারা বলছেন তোলা তুলতে আমরা বলিনি, একদমই না। আপনি আমায় বলুন, 2020 হাইকোর্টে কথা বলছিলেন, 2004-এর ইউপি 1, হ্যাঁ, আপনারা সমর্থন করেছিলেন? হ্যাঁ, করেছিলেন তো। তখন তো ভেন্ডার, এই স্ট্রিট অ্যান্ড ভেন্ডার নিয়ে আলোচনা হয়নি। 2009 হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করতে রেলমন্ত্রী, তারপর 2011 ক্ষমতা আসার পর
তখন আপনাদের মনে হয়নি স্ট্রিট অ্যান্ড ভেন্ডার? তখনও মনে হয়েছে তো। মনে যদি হয়ে থাকে তখন আইনটা নিয়ে আলোচনা করেন। দেখুন, আইন আনা সবটাই আমাদের হাতে না, আমাদের সংখ্যাও এমন কোনো জায়গায় পৌঁছেছিল না যে আমরা সব করে দিতে পারি, কারণ অন্যান্য রাজনৈতিক দল বা যারা শাসক দল তৎকালে তাদেরও সেই দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু রাজ্যের মানুষের ভালো মন্দ দেখা, রাজ্যের হকার শ্রমিকদের জীবন, তাদের রুটি রুজি সংস্থান করা, এই দায়িত্ব তো অবশ্যই প্রথম বর্তায় রাজ্য সরকারের উপর, রাজ্যের রুলিং পার্টির উপর। একদম তো। আমরা CI2 করি, আমরা শ্রমিকদের সংগঠন করি, তাই আমাদের দায়িত্ব ছিল যে আমরা কটা ভোট পাই, আমাদের আসন বাড়লো না কমলো সেদিকে আমরা লক্ষ্য রাখিনি। আমরা সেই দিনও বলেছি, আজকেও বলছি, ইভেন দেখবেন আমরাই তো কেস করেছি কোর্টে। মানে আপনি বলছেন যে ভোটে নির্বাচনের ফলাফলের খারাপের জন্য কলকাতা পৌর এলাকা এবং সহ বর্ধমান এবং সারা বাংলায় পৌর এলাকাগুলোতে তৃণমূলের ভরাডুবির পরে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয়েছে যে এই ভোটটা আমি পাইনি, তাই ফুটপাত হকার সে তো পেপারে বেরিয়েছে। ঝালদা, তাহিরপুর, যারা বিরোধীরা যে কোনো, যদিও ঝালদায় কারা পরিচালনা করে সে তো বোঝা যায় না কোন দল আছে, তাহিরপুর তো আছে বামেদের, তাদের ডাকে না কেন? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান, তিনি মিটিং ডাকলেন, কেন ডাকলেন না? আমার তো এইটাই প্রশ্ন। পৌর পরিষেবা নিয়ে যখন আলোচনা হবে তখন তাহিরপুরের যারা জনগণ, তাদেরকে কেন বঞ্চিত করছে পরিষেবা থেকে? হ্যাঁ, আমার রাজনৈতিকভাবে বিরোধী, তাদের প্রতি আমার ঈর্ষা থাকতে পারে, ঘৃণা থাকতে পারে, কিন্তু সেখানকার জনগণ, তাদের কি অধিকার নেই মমতা ব্যানার্জির প্রশাসনের সিদ্ধান্তের সুফল ভোগ করার? তাদের কি অধিকার নেই এই পৌর নগরায়ণ দত্ত তাদের যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সুফল পাওয়ার? তাহলে তাহিরপুরের মানুষকে বঞ্চিত করলেন। উনি বলছেন না আমি বকাঝকা করতে পারবো। উনি বকাঝকা করার জন্য ডেকেছেন নাকি? উনি কেন বলছেন না ওনার ভোটে কি হয়েছে, ফল অ্যানালিসিস, সেটা আলাদা প্রশ্ন। দেখুন, আমরাও নির্বাচনে ভোট কেন পাইনি, পাবো না কেন, ওসব তো আমাদের অন্য স্তরের আলোচনা, সেগুলো নিজেদের বিষয়, রাজনৈতিক দলীয় বিষয়। কিন্তু এর জন্য শ্রমিকদের স্বার্থকে কেন উপেক্ষিত করব? মমতা বন্দ্যোপাধ্যায় কি জেনে গেছে যে বর্ধমান শহরে যত উনি হকারদের উচ্ছেদ করছে তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি? আর যদি নাও দিয়ে থাকে, মমতা ব্যানার্জির কি এই রাইটস আছে যে তড়িঘড়ি করে উঠিয়ে দেওয়া? এই আইনে আছে 1 মাসের নোটিফিকেশন দিতে হয়, জেনে রেখে দিন। এই যে স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট যেটা আছে, যে 1 মাসের নোটিফিকেশন দিতে হবে, বিকল্প যেটাকে আমরা বলছি পুনর্বাসন, অল্টারনেটিভ, এই ব্যবস্থা করে পুনর্বাসন, তারপর তাদের শিফট করতে হবে। কেন করছেন না? টাইম আছে তো। ওদের 35 জন কাউন্সিলর, ওদের চেয়ারম্যান, ওদের MLA, সবই তো ওদের, সরকার ওদের, অসুবিধাটা কোথায়? আপনি ঠিকই বলছেন, আপনারা বিতর্কের এই মুহূর্তে কাঠগড়ায় তুলছেন, কারণ আপনারা বুলডোজার আনেননি, মানে জেসিবিও আনেনি। আপনারা ক্ষমতায় আসার পর থেকে বুলডোজার আনেননি, আমি কলকাতার কথা যাচ্ছি না, কিন্তু ফুটপাতের মানুষদের নিয়ে, শ্রমজীবী খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষদের নিয়ে রাজনীতি আপনারাও করেছেন। আপনারা জুতোতেও হাওয়াই চুটিতে পা গলিয়েছেন, সেই হাওয়াই চুটি পা গলানো মমতা বন্দ্যোপাধ্যায় পা গলিয়েছে, এটা কোনোভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন না। প্রত্যেকটি বামপন্থীরা, পলিটিক্যাল পার্টি, তারাও হকারদের রাজনীতি করেছে, জানি না আপনি আমার সঙ্গে একমত কিনা। তাই ফুটপাতে ডাস্টবিন, চেনা ছবি রোজ, মানুষের কুকুরে করে একসাথে ভোজ। ভাবতে পারছেন এই সভ্য সমাজ ব্যবস্থায় হকারদের সঙ্গে কুকুরদের একসঙ্গে বসে থাকে? এইটাই তো প্রশ্ন। এই ফুটপাতে ডাস্টবিন বললেন না, বর্ধমান শহরে দেখবেন রাস্তাগুলোর কি অবস্থা। ওটা কি রাস্তা না ডাস্টবিন বোঝা যায় না। এটা আমার কথা না, আপনি চলাচল করেন দেখবেন, আপনি দেখবেন, আমার কথা না। কতগুলো স্ট্রিট লাইট জ্বলছে আপনি দেখুন, জল প্রত্যেকবারই পৌঁছতে কিনা দেখুন, স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার, ওষুধ, মেডিসিন আছে কিনা দেখুন। তাহলে পৌর পরিষেবার যে বিষয়গুলো আছে সেগুলোকে নজর না দিয়ে তড়িঘড়ি হকার হচ্ছে কেন? এইটাই তো বলছে। আপনি যে লাইনগুলো বললেন, আমারও আপনার কাছে প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন অভিসন্ধিতে, হ্যাঁ ভোটে জিতেছে ভালো কথা, ওয়েলকাম করছে, তো আমরা তো বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পায়নি, পেয়েছে তো পেয়েছে, ভালো কথা। কিন্তু এই যে আমাদের এই যে বললেন না হকারদের রাজনীতি, হ্যাঁ করি তো, হকারদের নিয়ে তো রাজনীতি করি আমরা, তোমরা বড় গলায় কথা বলছি। কোন রাজনৈতিক দল আছে যারা হকারদের স্বার্থের জন্য রাজনীতি করে? আমরা একমাত্র দল, আমরা একমাত্র শ্রমিক সংগঠন যারা হকারদের স্বার্থে এখনো গলা ফাটাচ্ছি। আমরা আজও মিছিল করেছি। কেন মিছিল করেছি? আমরা তো ভোট পাইনি। বর্ধমান পৌরসভায় যদি আপনি বামপন্থীদের ফলাফল দেখেন তাহলে তো আমাদের মিছিল করার কথা না। ভুল বললাম কি? তাহলে আমরা তো মিছিল করলাম, আমরা তো ডেপুটেশন থানাতে দিয়েছি। কেন দিয়েছি? আমরা SDO সাহেবকে কেন জানাচ্ছি? এই কারণেই জানাচ্ছি যে বর্ধমান শহরের হকাররাও একটা নাগরিক, একজন নাগরিক, সেও পৌর পরিষেবা পাবে, তারও হচ্ছে ব্যবসা করা, রুটি রুজিকে
নিশ্চিত করার অধিকার তার আছে। তাহলে এই হকারদের এই কাজটাকে আইনি স্বীকৃতি কারা দেবে বলুন তো? আমরা কেন এই আইনটার কথা বলছি? সব কাজের একটা যদি আইনি স্বীকৃতি থাকে, হকারির কেন আইনি স্বীকৃতি থাকবে না? বলছেন 2014 কথা বলছেন, স্ট্রিট অ্যান্ড ভেন্ডার অ্যাক্টের কথা বলছেন, 2020 হাইকোর্ট বলছেন, আবার বলছেন যে 1 মাসের রিল্যাক্সেশনের পরেও কিন্তু কার্যত গতকাল হয়ে গেছে, বৃষ্টি স্নাত দুপুরে হওয়ার পরেও কার্যত ভিজেছে শরীর, ভিজেছে মন, ভিজেছে হৃদয়, এটা বাস্তব সত্য। তাই বামপন্থীরাও যে কার্যত এড়িয়ে যেতে পারে না তা আপনি নিজেও সেটা ভালো করে জানেন। আমি আপনার হয়তো আপনি বলবেন বারবার আপনি কবিতার কথা বলছেন, কবিতার সঙ্গে জীবনবোধের অনেক সম্পর্ক আছে। তাই মোবারক বিল্ডিংয়ে যারা ফল ব্যবসা করে তারা কিন্তু আপনাদের আমলে বসেছে, ডালাত আপনারা বসিয়েছেন না, বারবার রিপিট করছি, তা আপনারা সেটা কাটমানি খেয়েছেন কিনা বলতে পারবো না, সেটা আমরা খাইনি, খাননি তো। তাই আপনাকে আরেক লাইন শুনিয়ে দিই, ফুটপাতে ডাস্টবিন, চেনাছবি রোজ, মানে বললাম তো আপনাকে মানুষের কুকুরে, ফুটপাতে বেড়ে ওঠা বানভাসী দেশ, ফুটপাতে শুরু তার, ফুটপাতেই শেষ, ফুটপাতে জীবন শুরু, ফুটপাতে জীবন শেষ হয়। মেহনতি মানুষ তারা অবশ্যই অধিকারের লক্ষ্যে জীবনে বেঁচে থাকার তাগিদে দুবেলা দুটো অন্ন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছেলে মেয়েদের, অনেক মেধাবী ছেলেমেয়েরা যারা হকার পরিবারে বিলং করে। আমি কলকাতায় বেহালায় মহিলা কান্না শুনছিলাম, বোলপুরে একটা বাচ্চা তার কান্না শুনছিলাম যে বাবা দোকান চালিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করায়। আপনাদের এই কুম্ভীরাস্য অশ্রুটা এখন দেখছি আপনাদের বামপন্থী, একদমই না, বলেনি শেষ করতে দিন, আপনি আমাকে শেষ করতে দেবেন তো? এই যে কুম্ভীরাস্য অশ্রু আপনাদের যখন ক্ষমতা এলেন, যখন আপনারা ঢালাও হকার বসিয়েছেন কলকাতা থেকে রাজ্য জুড়ে, তখন আপনাদের কুম্ভীরাস্য চোখের জল, এখন যে চোখের জলটা পড়ছে তখন তো পড়েনি, তখনও পড়েছে, তখন সুভাষ চক্রবর্তী ছিলেন তো। মানে আপনি দেখুন কোন নেতার নাম আপনি আনবেন, কোন প্রেক্ষাপট আপনি আনবেন, কিন্তু আমি বারবার একটা কথা বলছি, পলিসি। আমি বলছি বুলডোজারের পার্থক্য আছে, আমি শুধু পলিসি নিয়ে বলছি। আমি কেন বারবার এই কথাটা বলছি, দেখুন আমি বর্ধমান শহরে থাকি, তো আমিও থাকি, এবং আজকে দেখুন আমার জামাটা ভেজা, আমার কি দরকার ছিল এই হকারদের জন্য বৃষ্টিতে ভেজে মিছিল করা? মানে এই যে স্বার্থের কথা, আমাদের স্বার্থ একটাই, দেখুন বর্ধমান শহরকে সাজাতে হবে, ভালো কথা, মানুষের স্বার্থে গেছিল একদম। আমি না দেখুন, যে রাজনীতি মানুষের রুটি রুজিকে নিশ্চিত করে সেই রাজনীতি আমরা করেছি, এখনো চলছে, আগামী দিনেও করবো। কেন করবো না? অবশ্যই আমাদের এক ফোঁটা রক্ত যদি থেকে থাকে, দরকার নেই, সংখ্যায় নেই তো কি হয়েছে, অবশ্যই ঢুকবো, মানুষই পারে। পার্লামেন্টের আইন রাস্তায় ঢুকে দেয়। আপনার মনে আছে, মোদী ক্ষমতাশালী ছিল, আপনাকে মনে করিয়ে দিই, যে আইন এনেছিল মনে আছে, কৃষি আইন, অবশ্যই 1.5 বছর ধরে রাস্তায় পড়েছিল, মেজরিটি তখন নরেন্দ্র মোদী 303, তারা রুখে দিয়েছিল রাস্তায়। পার্লামেন্ট যা করতে পারে রাস্তায় তা রুখে দিতে পারে, এবং আজকের নরেন্দ্র মোদীর অহমিকার পতন হয়েছে, একক মেজরিটি পায়নি, এটা তো ঠিক। তাহলে আমি সেই কথাই বলছি, আজকে হতেই পারে, সিঙ্গেল মেজরিটি নেই সংসদে, তার বক্তৃতা অবশ্যই, এবং সংসদে বিরোধীরাও গলা ফাটাচ্ছে এইটা নিয়ে, এবং আমরাও তো অপোজিশন পশ্চিমবাংলায়, আমরা গলা ফাটাচ্ছি এবং রাস্তায় নামছি। সংখ্যায় নেই তো, আপনাকে কি বলছি, বিধানসভার মধ্যে না থাকলেও আমরা বিধানসভার বাইরে তো আছি, এবং গোটা দেশের সংবিধান এবং নির্বাচন কমিশনে আমরা নথিবদ্ধ একটা, আমাদের রাজনৈতিক দলের প্রসঙ্গে যেহেতু টানলেন, সেই দল, ফলে আমাদের রাইটস আছে একজন হকারের কাজের অধিকার যাতে আইনি স্বীকৃতি পায়, সেটাও দেখার। কোনো দল বলবে না, এই যে বলছেন না হকার নিয়ে খেলা করছে, তো অন্য রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, বিজেপি, আমরা করছি না, আমরা আবার বলতে পারবো, আমরা এখনো বলছি, কাল যদি এই হকাররা যদি প্রকাশ্য ঘোষণা করে যে বামপন্থীদের ভোট দেব না আগামী দিনে, তবু আমরা এই কাজ করবো। আপনারা ছিলেন মহাগুরু, আর তার পরম্পরা শিষ্যা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো আপনাদের টেকনিক্যাল শব্দ, পোশাকি নাম আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, আমাদের বিষয় সেটা না। আমরা একদম আমাদের সংগঠন সিআইটিও 70 সালে তৈরি হওয়া, এবং তার আগে যখন ভারত স্বাধীনও হয়, যে দেখবেন শ্রমিক আন্দোলনের ভারতবর্ষের ইতিহাসে সেই সময় যখন জাতীয় মুক্তির লড়াই, সেই সময় আমরা সামনের সারিতে ছিলাম। স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর যে পলিসি সরকার যে দলগুলো নিয়েছে সেগুলো শ্রমিক স্বার্থের যখনই বিরতি গেছে তখনও আমরা রাস্তায় ছিলাম। আজও আমরা সংখ্যায় কমে গিয়েছি পশ্চিমবাংলায় বিধানসভায়, তবু আমরা রাস্তায়, আগামী দিনত আমরা দায়বদ্ধ মানুষের জন্য করার জন্য, কারণ এইটা একটা রাজনৈতিক দলের কর্তব্যের মধ্যে পড়ে। আজকে যে ফাটকার রাজনীতি চলছে, পপুলারিজমের কথা বলছে, দেওয়া নেওয়ার কথা বলছে, সেগুলো আলাদা পাঠ, আমি যাচ্ছি না। কিন্তু আমরা শ্রমিক সংগঠন হিসাবে আবার বলছি, উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না। টাউন ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে, কেন্দ্রীয় আইন 2014-কে ইমপ্লিমেন্ট করতে হবে, বিধি তৈরি করতে হবে। বর্ধমানে যে হকার মার্কেটটা কার আমলে তৈরি, আপনি তো জানেন কারা তৈরি করেছে, আপনি তো বলেই দিলেন। বর্ধমানে যে হকার মার্কেট, যারা হকাররা দোকান পাওয়া সত্ত্বেও ফুটপাতে ব্যবসা করছে আর ভেতরে দোকান নিয়ে বসে আছে, হু ইজ রেসপন্সিবল? রেসপন্সিবলকে না বসবস না, কিন্তু বিকল্প ব্যবস্থা আছে, এইটা ভাবুন না। হ্যাঁ, বিকল্প ব্যবস্থা আছে, দোকানটা রাখবে, ফুটপাতে বসবে। দেখুন আমি আবার কি বললাম, এর জন্যই তো ভেন্ডিং কমিটি কেন হচ্ছে না, এই যে যেখানে গ্যাপ থাকে, এই যে বলছেন না থাকতেও কেন বসছে না। দেখুন হকারদের যদি 40% প্রতিনিধি, আমি আবার বলছি
শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, আবার বারবার বলছি, পৌরসভা, একটা ডায়লগ তো চালাতে হবে। দেখুন তো আজকে কোনো ডায়লগ চালানো হয়? দেখুন আপনি, আবার বলছি, এই যে আলোচনার টেবিলে যদি উচিত পৌর প্রশাসনকে যে এদের নিয়ে একটা কমিটি করা, কমিটিতে তারা থাকবে, সেখানে ডায়লগ হবে যে রাস্তায় যাতে মানুষের চলাচলে অসুবিধা না হয় এমন করে তোমরা ব্যবসা করবে, আলোচনা থাকতে পারে। এই যে বর্ধমানে টোটো চলে এত, ধরুন যদিও টোটো ইস্যু না, আমি এমনি বলছি আপনাদের আলোচনা অবশ্যই দেখুন। শেষ করতে দেন, এই যে একবার বললো নীল, আর একবার বললো সবুজ, আবার বললো শিফটিং, তাহলে কার্যকরী করতে পারলো না কেন? কারা দেয়? আবার বলছি, তাহলে এইখানে কিন্তু কারোর অপোজিশনের কথা শোনা হয়নি, রেজিস্টার্ড ইউনিয়নের কথা শোনা হয়নি। আজকে দাদা কাকার নামে ইউনিয়ন চলছে, কোনোটা বর্দার, কোনোটা মেজদার নামে। আমাদের ইউনিয়ন, এই যে পূর্ব বর্ধমান জেলার স্ট্রিট হকার্স ইউনিয়ন, একটা রেজিস্টার্ড ইউনিয়ন, ভালো করে বুঝবেন। তাহলে আমাদের ডাকবে ওরা, দেখো কোন সংগঠনগুলোকেও, পৌর প্রশাসন থাকবে, পুলিশ থাকবে, একটা সুষ্ঠু আলোচনা যে তোমরা এই যে একটা আইনেই আছে যে শহরের যা জনসংখ্যা তার 2.5% হকারকে সুষ্ঠু ব্যবস্থাপনায় আনা যায়। আচ্ছা, আপনি আমাকে আবার বারবার বলছি, আপনি বলছেন দাদা বাবা কাকা, বলছেন যে অনেক এই চেয়ারম্যান বলছিলেন কাকা আছে মামা আছে, বিল্ডিং উঠে যাচ্ছে। এই দাদা বাবা মানে সরি মাফ করবেন, বাবা বলছি না, দাদা মামা আর নেতা তখনও ছিল। আপনি 70 দশকের শ্রমিক আন্দোলনের কথা বলছিলেন, আমি অতটা যাচ্ছি না, আরও আগে যেতে পারি। আপনি আমাকে বলুন যে আপনারা বুলডোজার নামাননি, উনি বুলডোজার নামিয়েছেন। আবার বলছি আপনাকে, আপনারা মেহনতি মানুষকে নিয়ে রাজনীতিটা করেছেন ভোট ব্যাংকের তাগিদে, অস্বীকার করতে পারেন। মেহনতি মানুষকে নিয়ে রাজনীতি করাটাই তো আমাদের কাজ, এবং করেছেন। হকারদের নিয়ে নিশ্চয়ই করবেন, আপনার প্রেরোগেটিভ, ডেমোক্রেসিতে প্রেরোগেটিভ, আপনার এটা অধিকার আছে গণতন্ত্রের, আপনি হকারদের নিয়ে রাজনীতি করবেন, মেহনতি মানুষের যেখানে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ আসবে সেখানেই রাজনীতি করবেন। তাদের আপনার বসাতে উৎসাহ জুগিয়েছেন, অনুপ্রাণিত করেছেন, এবং সেখানেও আপনাদের নেতৃত্ব ছিল, সেই সময় দাদা কাকা মামা সব ছিল। আপনার কথা আমার মুখে চাপিয়ে দিলে হবে না। আমার কথা কেন, আমি তো বাস্তবটা বলছি আপনাকে। বাস্তব না, আপনি উদাহরণ দিন, বর্ধমান শহরে কোথায় আমরা তোলাবাজি করেছি? আমি নাম বলছি না, নাম বললে আমি তো বলছি সরকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা লোকাল প্রশাসন তদন্ত করুক, উনিও বলেছিল বিভিন্ন কমিটি কমিশন তৈরি করা, অনেক বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। বিশ্ববিদ্যালয় গেটে কারা বসিয়েছে হকারগুলো? বিশ্ববিদ্যালয় গেটে, বিশ্ববিদ্যালয় ওরা কি করছে সেটা হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় 2014 থেকে 24-এর যে আপনি তো কভার করেছেন, আপনার কভারেজ তো, আমি আপনাকে বলছি, আপনি কভারেজ দেখিয়েছেন, মার্কশিট কেলেঙ্কারি, শূন্য পেয়ে পাস করা, 200-250 কোটি টাকার দুর্নীতি, ফান্ড নিয়ে তদন্ত চলছে এখনো, কখন সিআইডি ঢুকবে, কখন ইডি ঢুকবে আপনিই বলছেন, আমার তো প্রশ্ন না, আমার তো বিষয় না। মানুষ দেখছে, আপনি ভালো কথা, আপনি ইতিবাচক, তাহলে এই যে আপনি করছেন না, এবার যদি আপনাকে কেউ বলে ধরুন আপনি এদের নিয়ে রাজনীতি করছেন, তাহলে আপনি সত্যকে সামনে আনছেন, আমরাও সেই অ্যাবসলিউটলি রাইট, মানে আপনি তো এই কাজটা করছেন যাতে সত্য সামনে আসে, আমরাও সেটা করার চেষ্টা করছি যে হকারদের কাজকে কেন আইনি স্বীকৃতি দেবে না, ইভেন এটাও আমি বলছি যে যাতে নাগরিক পরিষেবা বিঘ্নিত না, এটা মনে রাখবেন। বর্ধমান শহরে যারা নাগরিক আছে তারা যাতে সুষ্ঠুভাবে চলাচল করতে পারে, তাদের জন্য প্রবলেম না হয়। আমি আপনাকে থামাচ্ছি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথাটা বললেন না, গানা শিরশির করে ওঠে, জানেন তো, এই রক্ত শিরা ধমনীতে উপশিরার মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমি ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, আমাকে তার জন্য রক্ত ঝরতে হয়েছে, আমাকে দেখেছি। আমি তো দেখছি 16 জুলাই তো জাস্টিস অমৃতা সিনহার এজলাসে তো সেকেন্ড হিয়ারিং আছে, সেদিন তো আমারও দেখা হবে, আমিও দেখবো না। তো এর লড়াই আমার চলবে। আমার প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে একদম সিং দরজা পর্যন্ত হকার তো আপনারাও বসিয়েছেন দাদা, অস্বীকার করতে পারেন না। বুলডোজার নিয়ে আসেননি ঠিকই, কিন্তু আপনারা অনুপ্রাণিত করেছেন, এটাও তো অস্বীকার করতে পারেন না দাদা, বলুন। আমরা বর্ধমান শহরে এমন কোনো পরিস্থিতি তৈরি করিনি যে মানুষকে বলতে হয়েছে যে আমরা হাঁটাচলা করতে পারিনি। ভালো করে শুনবেন, আমরা বর্ধমান শহরে এমন কোনো পরিস্থিতি তৈরি করিনি যে হকারকে বলতে হয়েছে যে আমাকে 50,000 টাকা নেতার পকেটে গুঁজে দিতে হয়েছে। আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করিনি যাতে শুধুমাত্র হকার বসানোর দিকে লক্ষ্য রাখতে গিয়ে মানুষের বাড়িতে জল দিইনি, মানুষ স্ট্রিট লাইট জ্বালাইনি, নর্দমা পরিষ্কার করিনি, রাস্তাঘাট মেরামতি করিনি, এইরকম কিন্তু করিনি। মানে নাগরিক পৌরসভাতে নজর দিতে হবে, এবং নাগরিক পৌরসভার মধ্যে এরাও পড়ে, আমি বারবার বলছি, কারণ এই মানুষগুলো তো উবে যাবে না। আমি বারবার যে কথাটা বলছি, যে হকার সেও মানুষ, যে হকারি করে না সেও মানুষ, প্রত্যেকেই হচ্ছে বর্ধমান শহরের নাগরিক। আমি বারবার তো আপনাকে এই কথাটাই বলছি যে একটা সুষ্ঠু টেবিলে আলোচনা হোক, তার জন্য সমস্ত স্টেক হোল্ডারকে ডাকা হোক, যারা আলোচনা করুক, আলোচনার টেবিলেই নিষ্পত্তি হয়। বড় বড় গোটা বিশ্বের সমস্ত সমস্যার সমাধান টেবিলে হয়েছে, তো হয়নি তো এমন না। আমিও মানুষ, আপনিও অবশ্যই, শুধু পার্থক্য সিদ্ধারা, যাদের সিদ্ধারা নেই তারা ওরকম কাজ করবে। আর আপনি বলছেন যে আপনাদের আমলে কোনো নেতা কাটমানি নেয়নি, তোলাবাজি নেয়নি। আপনি এই শব্দটা খুব বাজে শব্দ তো বলছি, কিন্তু এটা হয়েছে, বাড়িতে বাজারটা পৌঁছে দিস, আর মোবারক বিল্ডিংয়ের সামনে ফলের দোকান থেকে ভালো আপেলটা পাঠিয়ে দিস, নাম বলবো না তাদের আমি।
তাই শুধু ছবিটা পাল্টাচ্ছে, জানেন তো। রাজনীতি এই ছবি দেখেছেন আপনি? কেন আমি দেখেছি, আমি জানি। দামোদরে জেসিবি চলে, দেখেছেন? বর্ধমান শহরের উপর জেসিবি চলে। আপনি বলুন না। আমি যেটা বলতে চাই যে আমি বলি যে পলিটিক্স ইজ আ পসিবল ইন্ডাস্ট্রি, জানেন তো। এই উপত্যকায় না সুন্দর সুন্দর ফুল ফোটে, আর সেই সুন্দর ফুলের সুগন্ধ আপনিও নিয়েছেন, আপনার দলও নিয়েছে, তৃণমূল কংগ্রেস নিয়েছে, কেউ অস্বীকার করতে পারে না। তাই কে আপেল খেলো, কে কলা খেলো, মূলো খেলো, সেটা বিষয় না। যে পলিটিক্স, আপনি আমাকে উত্তর দিন স্পেসিফিক, যে যদি বুলডোজার আবার চলে, বামপন্থীরা কি সিটু কি তারা কি রাস্তায় শুয়ে আন্দোলন করবে? এই যে আপনি বললেন না পলিটিক্স হচ্ছে সম্ভাবনার আর্ট, শিল্পই তো আর্ট। দেখুন, যে পলিটিক্স আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবে, সেই পলিটিক্সকে আপনাকেও নিয়ন্ত্রণ করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ। কারণ যে রাজনীতি আপনাকে ঠিক করে দেবে আপনি কতদিন ব্যবসা করবেন কি করবেন না, যে রাজনীতি মানে পার্লামেন্টে আইন হয়, পার্লামেন্টে কারা থাকে? রাজনৈতিক দলের প্রতিনিধিরাই তো থাকে। তারা ঠিক করে দিচ্ছে যে আপনার জন্য আইন ইমপ্লিমেন্ট হবে কি হবে না। তাহলে যখন হচ্ছে না, তাহলে আপনাকে রাস্তায় নামতে হবে। আমি শুধু আমাদের কথা বলছি, আমি তো বর্ধমান শহরের সকল শ্রমজীবী মানুষ, হকার বন্ধুদের বলে আসুন আপনারা, দরকার হলে ঝান্ডা আমরা নেব না, যদি অ্যালার্জি থাকে কোথাও লাল ঝান্ডায় ছেড়ে দেবো আমরা। আসুন একযোগে এসে একটা সুষ্ঠু সমাধান করি, যাতে আপনাদেরও জীবিকা থাকে, নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালিত হয়, মানুষের কোনো অসুবিধা না হয়, গর্বের বর্ধমান শহরকে বাঁচাই। এই হচ্ছে আমাদের আহ্বান, ডাক। ঐতিহ্যের শহর, ইতিহাসের শহর প্রস্ফুটিত হয়েছে বারবার। শেরশাহ তৈরি করেছেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, সে কার্যত জিটি রোডে অবরুদ্ধ হয়ে গেছে, সেটা বাম আমল থেকে শুরু করে এই আমল পর্যন্ত। আপনারা কোনোভাবে অ্যাভয়েড করতে পারেন না। আপনি বলছিলেন রাজনীতি কখনো জীবনবোধকে ঠিক করে দিতে পারে না। আমি মনে করছি, বা আমার ভাবনা সহ আপনি একবার না হতে পারেন, যে এখন পলিটিক্যাল এস্টাবলিশমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। দেশ আগে না রাজনীতি আগে, এটা বিতর্ক আছে অনেক বড়। তাই দেশের স্বার্থে রাজনীতি হবে না রাজনীতির সাথে দেশ, এটা নিয়ে বড় ডিবেট আছে। আমি বলছি হকার দেশ অধিকারের প্রশ্নে বেশ কথা হচ্ছে, আপনারা বলছেন আছেন। একজন বলছেন হকার সংগ্রাম কমিটি যে 264 কোটি টাকা দুর্নীতি নাকি হকারদের দিনই কলকাতায় হয়েছে। আমি খবর করার লোক, আমি বলি সেটা কোথায় যাচ্ছে সেটা আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি, আমি নাম করবো না কারো। আমার প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক, আমি একটু শেষ করবো, কারণ আপনি মোটামুটি শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আমি 24-এ দিয়ে রেখেছি, মুখ্যমন্ত্রী বলেছে, এটা আপনি গরম করে দিয়েছেন, তাদের সন্দেহ নেই। কিন্তু আপনি বলছেন অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে 2014 সালে যে স্ট্রিট অ্যান্ড ভেন্ডার অ্যাক্ট, এটা সরকার মানছে না, আর হাইকোর্টে যে সিদ্ধান্ত সেটাও মানছে না, এটা আরও আগে করা উচিত ছিল। আপনারাও করতে পারতেন, আপনারা মুভমেন্ট করতে পারতেন। আমরা তো করেছি, আমরা তো এই আইন কার্যকরী করার জন্য লড়াই করছি। 70 দশকে বিপ্লবের কথা আপনি আমাকে শোনাচ্ছেন, কিন্তু আপনি দীপঙ্কর বাবু, দীপঙ্কর দেব, আপনার টাইটেল মানে ভুলে যাই মাঝে মধ্যে। আমার স্মৃতিভ্রম ঘটেনি, কিন্তু স্মৃতিতট পরিষ্কার। আপনারা হচ্ছে এই ঘটনার যে সরলরেখা তৈরি করেছেন, এটা আপনারা কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। পলিটিক্স আপনারা করেছেন। আমাকে বলুন যে এর থেকে শেষ করবো, নিরসন কী আছে, মুক্তি কী আছে, সলিউশন, শর্ট আউট কীভাবে হতে পারে? এটা আমরা একদম লোকাল প্রশাসন, পৌরসভা, থানা বলুন, এসডিও বলুন, সব অবশ্যই লোকাল অভিযোগ আছে তো না, আমি সমাধান বলছি। অভিযোগ পাল্টা আর অন্য অভিযোগ, এগুলো নিয়ে আমি আলোচনা করতে, আমি সমাধানের। এদের প্রথম কাজ হচ্ছে সমস্ত স্টেক হোল্ডারকে ডাকা। মমতা বন্দ্যোপাধ্যায় যে টাইম দিয়েছেন না, দেখুন কমিটিটা যদি থাকে না, একটা সার্ভে করা যায়। দেখুন আমি বলছি, বিতর্ক থাকতো উনি হকার কি হকার না, এটা সার্ভে করার দায়িত্ব কার? ওই ভেন্ডিং কমিটি। দেখুন মানে এরা কি আবার লাইসেন্সের কথা বলছে, হ্যাঁ একদম। এই যে যখনই সার্ভেটা হবে না, তখন সরকার বা প্রশাসন এদের লাইসেন্স দেবে, পরিচিতিপত্র, যে তুমি হকার। যখনই পরিচিতিপত্র পাবে, তার সঙ্গে সঙ্গে একটা ভেন্ডিং জোন তৈরি হবে, মানে কোথায় বসবে এই ভেন্ডিং জোন বলে যাকে। তারপর ভেন্ডিং টাইমিং হবে, মানে কত সময় ব্যবসা করবে। হকারদের সুবিধা অসুবিধা, ধরুন একটা শৌচালয় হবে, একটু আলোর ব্যবস্থা করা হবে, সেইটা করা যাবে। যদি এই পলিসিকে মেনটেন করা যায় না, এবং তার সাথে সাথে ইউনিয়নগুলোকে অবশ্যই যুক্ত করা, এবং নাগরিক সমাজকেও যুক্ত করা, আমি নাগরিক সমাজকে বাদ দিয়ে বলছি, এটা যদি করা যায়, তখন আর পরস্পর বিরোধী অভিযোগ থাকবে না একজন বিক্রেতার সঙ্গে ক্রেতার। মানে যারা কিনতে যাচ্ছে তিনিও তো নাগরিক, এবং তিনিও পৌর পরিষেবার মধ্যে পড়ে। তার কখনো মনে হবে না যে রাস্তাটা জ্যাম করে আছে, আমার হাঁটা চলে ফুটপাথ দখল হয়ে যেতে অসুবিধা হচ্ছে। সে তখন বুঝতে পারবে যে ভেন্ডিং জোন এইটা, আমি এখানে গেলেই মালটা পাবো, এবং হকারও সচেতন থাকবে যে আমাকে এই জায়গাটা দখল করে থাকতে হবে না, আমি আর নির্দিষ্ট জায়গা আছে। ফলে এইটা প্রায়োরিটি এবং প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের। এইটা আমরা কল করতে পারি না, আমাদের ডাকা উচিত, যাতে আমরা আমাদের মতামত দিতে পারি। এইভাবেই এর সমাধান দরকার, এবং সকলে আসুন বর্ধমান শহরকে বাঁচাই, নাগরিক পরিষেবাকে বিঘ্ন না করি। আমি শেষ করবো, সেটা হচ্ছে 2000 বছর হতে চললো, দক্ষিণ আমাদের বাস ঢুকছে না, যার ফলে শপিং মলে 2টো কিনলে 1টা ফ্রি, 4টে কিনলে 5টা ফ্রি। আর ডিসি রোড থেকে আপনার হচ্ছে উত্তর ফটকে কার্যত হাহাকার অর্থের
ক্রাইসিস এবং দোকানদারদের বিক্রি বাটা হচ্ছে না। এখানে বামপন্থীদের চোখের জল পড়ছে কিনা বলতে পারবো না। এখানে তৃণমূল কংগ্রেসের শাসক দলে পড়ছে কিনা বলতে পারবো না, কারণ গোটা বিষয়টা বিচারপতি রাজশেখর মান্তা সিঙ্গেল বেঞ্চে ঝুলছে মামলাটা। এখানে তো একটা সদর্থক বামপন্থী এবং ডানপন্থীদের নিয়ে হাইকোর্টে আপিল বা মিনিবাসদের সঙ্গে আলোচনা করতেই পারতেন। জানি না আপনারা করেছেন কিনা। আলোচনা তো আমরা করেছি, কিন্তু নাগরিক কনভেনশন করেছি, আমরাই দাবি করেছি ওই যে 2টো বাস স্ট্যান্ড সহ আমরা করেছিলাম তো। কিন্তু তারপরে আমরা আরেকটা কথা বলেছিলাম যেটা দেখায় না, যেটাকে কার্যত পর্দার পেছনে নিয়ে আসা হয়, এই যে আপনার 3 কোণিয়া, এটা কিন্তু বড় ইস্যু। হ্যাঁ, এবং অবশ্যই, এবং এই 3 কোণিয়া, এবং আমরা আপনার এই শোতে বলে গেছি, আমি নিজে, মনে আছে তো আপনাদের, এই 3 কোণিয়া এখানে কি চলছে এখন, প্রমোটিং চলছে নাকি আপনি আমার চাইতে ভালো জানেন, কত টাকার খেলা চলছে। তাহলে এইটাকে সিটি বাস স্ট্যান্ড কেন করছেন? চাবি দিলে হবে না, তাহলে আপনি কভার করছেন, আপনি জানেন। শাসক দল আমাকে মনে করো আমি বামপন্থীদের কথা বলছি, আমি বলছি যে জল জঙ্গলে অধিকারের প্রশ্নে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তার যদি গলা টিপে ধরার চেষ্টা করা হয় তাহলে আমাদের সভ্যতার লজ্জা, সমাজের লজ্জা। আপনি নিশ্চিত দেখুন, আমাকে পড়া খুব মুশকিল আছে, তাই শেষ করবো তপন মুখোপাধ্যায়ের কবিতা দিয়ে। উনি বলছেন, ফুটপথে কাঁধে হাত, পায়ে পায়ে চলা, চোখে চোখ, ভালোবাসি প্রথম বলা, ফুটপাত ভালোবাসা, ফুটপাতে ছেদ, না পাওয়ার যন্ত্রণা, বেড়ে ওঠা জেদ, কবি ও কবিতা হাটে ফুটপাত ধরে, ছেঁড়া ছেঁড়া কত কথা গাথা এক সুরে। এটা খুব বাস্তব। আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছেন, গরম অনুভব করছি, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই হু ইজ দ্য রেসপন্সিবল? এটা তো প্রশ্ন। রেসপন্সিবল অল পলিটিক্যাল পার্টি। না, আমি একটু কন্ডেম করছি, অল পলিটিক্যাল পার্টি না, একদম। এটা না, ডিবেট আছে, আপনি সেটাকে অ্যাভয়েড করতে পারেন। যে আমি প্রেজেন্ট সিচুয়েশনে যে বার্নিং প্রবলেম ক্রিয়েট হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, আমরা বারবার বলছি সমস্যার উত্তরণ দরকার, আমরা তার সলিউশন প্রস্তাব আকারে রাখছি, গ্রহণ করুক। আমরা তো ভোট চাইছি না, আমরা আজ বর্তমান পরিস্থিতির জন্য বিন্দু মাত্র রেসপন্সিবল। আমি বলছি যে অতীতে পরম্পরার কথা বলছি, যে হু ইজ দ্য রেসপন্সিবল অল। আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন, ডিফার করতে পারেন, আপনি আমাকে কন্ডেম করতে পারেন, আপনি আমাকে প্রতিবাদ করতে পারেন, কিন্তু অল পলিটিক্যাল পার্টি দে আর রেসপন্সিবল ইন দিস সিচুয়েশন। তাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর এই বিতর্ক থাকবে। হকারদের জীবনবোধের ক্ষেত্রে অধিকারের প্রশ্নে লড়াই থাকবে। শহর সৌন্দর্যায়ন লন্ডন হবে কিনা বলতে পারবো না, কিন্তু রাজার শহর ঐতিহ্যের জায়গাতে কালিমা লিপ্ত হয়েছে। বামপন্থীরা বলে আমরা আছি, বুলডোজার রুখে দেবো। দেখা যাক, সময়, সন্ধিক্ষণ, পরিবেশ, পরিস্থিতি। বৃষ্টি স্নাতের সন্ধ্যায় দীপঙ্কর দিয়ে যে কথা বলেছে এটা বাস্তবসম্মত কিনা সময় বলবে। নমস্কার, আমি নয়ন রায়। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট, ফাগুপুর, বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।